আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জান্নাতুল রায়হান, চেস্ট মেডিসিন স্পেশালিস্ট। আমি আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অ্যাজমার যে জটিলতা তৈরি হয় সে বিষয়ে। তো একজন অনেক সময় আমার কাছে অনেক গাইনোকোলজিস্ট বেশ কিছু রুগী দেন এরকম যে ভদ্রমহিলা যখন গর্ভবতী হন তারপরে তার হঠাৎ করেই অ্যাজমার যে সিমটম, অ্যাজমার যে সমস্যা, এটা অনেক বেড়ে যায়। তো এই ক্ষেত্রে একটা আসলে সাধারণ রুল যেটা আছে, এটাকে আমরা বলি যে রুল অফ 1/3। এই ক্ষেত্রে দেখা গেছে যে 1/3 যারা মহিলা তাদের ক্ষেত্রে তারা যখন প্রেগনেন্সি হন তার তার থেকে আগে থেকে যদি অ্যাজমা থেকে থাকে তাহলে প্রেগনেন্সি হওয়ার পরে 1/3 মহিলার ক্ষেত্রে অ্যাজমা একেবারেই ইমপ্রুভ করে যায়। কোনো দেখা গেল আগে তার কিছু সিমটম থাকলেও পরবর্তীতে সেই আর কোনো সিমটম থাকে না। এটাও 1/3 রোগীর ক্ষেত্রে। আবার কিছু কিছু আবার 1/3 মহিলার ক্ষেত্রে যেটা হয় সেটাতে তার আগে অ্যাজমা ছিল যেরকম ছিল, প্রেগনেন্সি হওয়ার পরে অ্যাজমাটা একই রকম থেকে যায়, কোনো পরিবর্তন হয় না, মানে আনচেঞ্জ থাকে। আর 1/3 মহিলা তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আগে তার যে অ্যাজমাটা ছিল যেরকম যে কন্ট্রোলে ছিল, প্রেগনেন্সি হওয়ার পরে সেই অ্যাজমাটা অনেক বেশি খারাপ হয়ে যায়, মানে আনকন্ট্রোলড হয়ে যায়। আগে হয়তো কন্ট্রোল ছিল কিন্তু এখন আনকন্ট্রোল হয়ে এই 1/3 এই 1/3 রোগীগুলোই আসলে খারাপ হয়। সেটাতে ক্ষেত্রে তাদের যেমন মায়ের কিছু জটিলতা হয়, বাচ্চারও কিছু জটিলতা হয়। মানে আমরা যদি একটু সহজভাবে চিন্তা করি যে অ্যাজমার ক্ষেত্রে কি হয়, যে তার শ্বাস নিতে কষ্ট হয়, তার অক্সিজেন ঠিকমতো যায় না ফুসফুসে, শরীর অক্সিজেন পায় না। তো এরকম যদি কোনো মহিলার হয় তাহলে স্বাভাবিকভাবেই বাচ্চার ক্ষেত্রেও কিন্তু অক্সিজেনের একটা ঘাটতি হবে। আর এই প্রেগনেন্সির সময় পুরো পিরিয়ডটাতে যদি বাচ্চার এরকম অক্সিজেনের ঘাটতি থাকে তাহলে তো বাচ্চার সমস্যা হওয়াটাই স্বাভাবিক, কমন সেন্স তো তাই বলে, তাই না? এখন মেডিকেলে ভাষায় যদি আমরা বলি যে গর্ভাবস্থায় যাদের অ্যাজমা আনকন্ট্রোল থাকে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের যে প্রিএক্ল্যামশিয়া, তার হাইপারটেনশন, গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস, হাসপাতালে ভর্তি, তারপরে সিজারিয়ান সেকশন হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। আবার বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে প্রিটার্ম বেবি হয়, অনেক বাচ্চার লো বার্থ ওয়েট থাকে, তারপর হচ্ছে যে বাচ্চার গ্রোথ হয় না। আবার বাচ্চা ডেলিভারি হওয়ার পরেও দেখা গেছে যে বাচ্চাদের অনেক সময় বাচ্চাদের যে এনআইসিইউতে ভর্তি করা লাগে। তো গর্ভাবস্থায় যখন একটা মহিলা আমার কাছে আসেন, এটা একটু চ্যালেঞ্জিং এই অর্থে যে যে তার দুইটা আসো, একটা হচ্ছে যে তার অ্যাজমা কন্ট্রোল করা এবং এমন ওষুধ দিতে হবে যাতে বাচ্চার ক্ষতি না হয়। দুদিকেই খেয়াল রাখতে হয়। সেক্ষেত্রে যেটা আবার ডায়াগনোসিসের সমস্যা, যেটা হচ্ছে যে আমরা যেমন হচ্ছে যে আমাদের বুকের এক্স রে, এটা কিন্তু বক্ষব্যাধি বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে ডায়াগনোসিসের জন্য। কিন্তু আমরা প্রেগনেন্সিতে এটা এক্স রেটা অ্যাভয়েড করি, যদিও এখনকার যে আধুনিক গাইডলাইন বা বইয়ে বলছে যে পুরা প্রিকশন নিয়ে এক্স রে করা যাবে, অসুবিধা নাই। কিন্তু এই প্রিকশন নেওয়া তো আমরা সবখানে নিতে পারি না, এই জন্য আমরা এক্স রেটা অ্যাভয়েড করি। তো আমাদের পুরোপুরি আদার ইনভেস্টিগেশন বা বুকের আল্ট্রাসাউন্ডও তো সেরকম হয় না আমাদের দেশে। ক্লিনিক্যালি অনেকটা জাজ করতে হয়, সেটা একটু আসলে ফিজিশিয়ানের জন্য ডিফিকাল্ট, আসলে তার কী অবস্থা। আবার যখন ডায়াগনোসিস করলাম যে না, দিস ইজ এ কেস অফ অ্যাজমা উইথ প্রেগনেন্সি, আবার একটা সমস্যা, সেটা হচ্ছে এমন ওষুধ দিতে হবে যে ওষুধগুলো মানে বাচ্চার ফিটাসের কোনো ক্ষতি করবে না। এটাও একটা কনসার্ন থাকে যে এমন ওষুধ দিতে হবে যেটা বাচ্চার কোনো ক্ষতি করে না, এরকম ড্রাগ চয়েস করতে হয়। তো আলহামদুলিল্লাহ এখন তো বিজ্ঞান অনেক আধুনিক, এখন এমন আধুনিক কিছু চিকিৎসা আসছে, এমনকি নতুন নতুন ওষুধ আসছে যেগুলো এখন পর্যন্ত প্রেগনেন্সিতে মানে পুরা সেফ, এরকম কিছু ওষুধ আসছে। তো আমরা সেই ওষুধগুলো অ্যাপ্লাই করি। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে মায়ের করণীয় কী? মায়ের করণীয় হচ্ছে যে তার যদি আগে থেকে অ্যাজমা থেকে থাকে অথবা গর্ভাবস্থায় তার নতুন করে যদি ডায়াগনোসিস হয় তাহলে তাকে অ্যাজমাটা কন্ট্রোলে রাখতে হবে, এইটাই হচ্ছে মূল বিষয়। কারণ
তার ডেলিভারির পিরিয়ড যখন কাছাকাছি আসবে, বাচ্চা যত বড় হবে ফুসফুসের উপর চাপ তৈরি করবে, এটা স্বাভাবিক, সব মায়েরই হয় গর্ভাবস্থায়। তো আগে থেকেই যদি তার ফুসফুসটা কম্প্রোমাইজ থাকে, তার শ্বাসনালীটা কম্প্রোমাইজ থাকে অ্যাজমার কারণে, তাহলে তো শেষের দিকে আরও কমপ্লিকেশন বাড়বে। এই জন্য আমাদের যেটা মেসেজ আজকে, যে কোনো মহিলার যদি গর্ভাবস্থা প্রেগনেন্সি হয়, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, তাকে প্রপার চিকিৎসা করে অ্যাজমাটার কন্ট্রোলে রাখতে হবে থ্রু আউট দ্য প্রেগনেন্সি, এবং ডেলিভারিটাও তার ইনস্টিটিউশনে করতে হবে, যে কোনো হাসপাতালে, যে কোনো গাইনোকোলজিস্টের আন্ডারে বা একটা এক্সপার্ট জায়গায় তার ডেলিভারিটা করতে হবে। বাসায় অ্যাভয়েড করতে হবে, ডেলিভারি বাসায় যাতে না হয় অ্যাজমা মহিলাদের। এবং ডেলিভারির পরেও বাচ্চার যে কেয়ার এবং মায়ের যে কেয়ার, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো এটাই মেসেজ, যা কোনো প্রেগনেন্ট লেডির যদি অ্যাজমা হয়, অথবা আগে থেকে অ্যাজমা ছিল, সে ধারণ করেছে, অথবা নতুন করে অ্যাজমা তার প্রেগনেন্সিকালীন সময় ডায়াগনোসিস হয়েছে, সেই সব মহিলাদের ক্ষেত্রে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু না, সচেতন থাকতে হবে। অ্যাজমাটা যাতে কন্ট্রোল হয়, যে এমন ওষুধ ইউজ করতে হবে যেটা বাচ্চার ক্ষতি করবে না, মায়েরও ক্ষতি করবে না, কিন্তু অ্যাজমা কন্ট্রোলে থাকবে। কিছু নিয়ম মানতে হবে, এবং তার ডেলিভারি যেটা অবশ্যই ইনস্টিটিউটে করতে হবে, যে কোনো সরকারি হাসপাতাল বা যে কোনো একজন বিশেষজ্ঞ অথবা এক্সপার্ট লোকের আন্ডারে করতে হবে। বাসায় ডেলিভারি অ্যাভয়েড করতে হবে। আজকে এতটুকুই, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।